আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। বরাবরের মতন ইজিটেক চেষ্টা করে বিভিন্ন বিষয়ে বিশেষ করে গণিত নিয়ে আলোচনা করার জন্য। কোভিড-19 পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার বিভিন্ন ক্লাসে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চেষ্টা করব ষষ্ঠ শ্রেণীর গণিতের যে তৃতীয় ধাপে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটা মোটামুটি সলভ করার জন্য। আমি আগেও বলেছি, আবারও বলছি, হুবহু কোনো অ্যাসাইনমেন্ট আমি ইউজুয়ালি করে দেই না। আমি চেষ্টা করি জিনিসগুলোকে নিয়ে আলোচনা করতে, যাতে শিক্ষার্থীরা অঙ্কগুলো বুঝে বা বিভিন্ন টপিকসগুলো বুঝে এবং নিজের মতন করে করতে পারে। কারণ হুবহু যদি কপি পেস্ট করা হয়, এতে আসলে না আসে কোনো শিক্ষার কোনো ব্যাপার এবং না আসে কোনো লাভ। এবং পরবর্তীতে এমন হতে পারে যে একই রকম অ্যাসাইনমেন্ট হওয়ার কারণে বিভিন্ন সময় অনেকে 0 মার্কস পর্যন্ত পেতে পারে। তাহলে আজকে আমরা চেষ্টা করছি ষষ্ঠ শ্রেণীর গণিতের যে নির্ধারিত কাজটি রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে। প্রথমে যদি আমরা দেখি যে এখানে নির্ধারিত কাজে কি কি রয়েছে। প্রথমে রয়েছে এখানে যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, এটা হচ্ছে প্রথম অধ্যায়ে রয়েছে। এটা নিয়ে আমরা আশা করি যে এই এখন মার্চ মাস, গত 3 মাসে, আজকে এপ্রিল মাস অবশ্য, এপ্রিলের 1 তারিখ, গত 3 মাসে তোমরা এই বিষয়ে বিভিন্ন আলোচনা করেছো, বিভিন্ন পড়াশোনা করেছো বাসায়। তারই ধারাবাহিকতায় সরকার একটি নির্ধারিত কাজ দিয়েছে যেগুলো আমরা করব। তো এই কাজের মধ্যে আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, বিভাজ্যতা এবং আরও অনেক কিছু। তো এখানে নির্ধারিত যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে 3টি সংখ্যা 28, 48 ও 72। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে হচ্ছে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করতে হবে। তারপরে রয়েছে 8 ও 12 সংখ্যা দুটি সাধারণ ভাজক নির্ণয় করতে হবে। তারপরে আমাদের করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে 3টি বৃহত্তম সাধারণ গুণনীয়কের মান নির্ণয় করা, ইউক্লিডীয় প্রক্রিয়ার সংখ্যা 3টি ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করা, এবং শেষে আমাদের করতে হবে কি, এই যে একটা উদ্দীপক দেওয়া আছে 28, 48 ও 72, এর মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের গুণফল এদের লসাগু ও গসাগু গুণফলের সমান। তো এখানে কিছু নির্দেশনা রয়েছে। নির্দেশনাগুলো যেমন লসাগু ও গসাগু নির্ণয় করে আমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে চলো আমরা চেষ্টা করি অঙ্কগুলো ধাপে ধাপে করার জন্য। এখন এখানে প্রথম প্রশ্নে আমরা কি দেখেছি? আমরা প্রথমে দেখেছি 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করো। তো 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমাদেরকে শনাক্ত করতে হবে। তো প্রথমে তো আমাদেরকে বুঝতে হবে যে এই মৌলিক সংখ্যাটি কি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে মৌলিক সংখ্যাটি কি, তারপরে আমরা 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাটি নির্ণয় করব। তো প্রথমে আমরা যদি লিখি এরকম যে মৌলিক সংখ্যা, আমরা তো ইতিমধ্যে জেনে গেছি মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যাকে 1 বা ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এর মানে কি? এর মানে এমন কিছু সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন আমরা যদি ধরি 13, এই যে 13 সংখ্যাটি দেখো, আমরা শুধুমাত্র 13কে 13 দ্বারা ভাগ করতে পারবো বা 1 দ্বারা ভাগ করতে পারবো। 13কে আমরা শুধু 1 বা 13 দ্বারা ভাগ করতে পারবো।
তাহলে 13 একটি মৌলিক সংখ্যা। তো প্রশ্ন মতে এখানে কি রয়েছে, 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করো। তাহলে আমরা কি লিখতে পারি, 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিচে দেয়া হলো। এখন আমাদেরকে কিন্তু একটু বুঝে শুনে করতে হবে। তো 1 থেকে 72 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো করতে হবে তার মধ্যে কি কি রয়েছে, যেমন 1কে তো 1 দ্বারা নিজেই, তারপরে রয়েছে 2, তারপরে 3। এখন 4 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 4কে আমরা কি করতে পারি, 4 হচ্ছে 2 গুণ 2, তার মানে 4কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে 4 মৌলিক সংখ্যা নয়, তাহলে 4 বাদ যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, 5 লিখতে পারি। 6 লেখা যাবে না, কারণ 6 হচ্ছে 3 গুণ 2। আমরা 7 লিখতে পারি। 8 হবে না, 9 হবে না, কারণ 9 হচ্ছে 3 গুণ 3। 10 হচ্ছে 2 গুণ 5। তাহলে কি লিখতে পারি, 11 লিখতে পারি, 13 লিখতে পারি। 14 হবে না, 15 হবে না, 16 হবে না, আমরা 17কে লিখতে পারি, 19কে লিখতে পারি, 20, 21, 22 এগুলো হবে না, কারণ 21কে 3 সাথে 21, সুতরাং 21 মৌলিক সংখ্যা নয়। আমরা তারপরে কি লিখতে পারি, 23 লিখতে পারি। 24 হবে না, 25 হবে না, 26, 27, 28 হবে না, 29 হবে, কারণ 29কে 1 বা 29 বাদে আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, বা কোনো গুণনীয়ক থাকবে না। এছাড়া 31, 33 হবে না, কারণ 3 এবং 11 দ্বারা 33কে আমরা ভাগ করতে পারি। 33 হচ্ছে 3 বা 11 দ্বারা বিভাজ্য, তাহলে 31 হবে না। 33, 34, 35, 36, 37, হ্যাঁ 37 কিন্তু একটি মৌলিক সংখ্যা। 37, তারপরে আমরা কি লিখতে পারি, 37-এর পরে তারপরে যদি আমরা হিসাব করি, যদি এক এক করে আগাই, 37-এর পরে আছে 38, 39, 40, 41। হ্যাঁ 41 একটি মৌলিক সংখ্যা। 42, 43, 43ও একটি মৌলিক সংখ্যা। 44, 45, 46, 47, হ্যাঁ 47 একটি মৌলিক সংখ্যা। 47-এর পরে 48, 49, 50, 51। 51 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ 51 একটি মৌলিক সংখ্যা। এই যে 51, এটি একটি মৌলিক সংখ্যা, কারণ 51কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 একে 3, নিচে 2, এখানে 1, 7, 21। তার মানে কি 51কে আমরা 3 বা 17 দ্বারা ভাগ করতে পারবো। 47-এর পরে আছে 48, 49, 50, 51, 52, তারপর 53। 53 একটি মৌলিক সংখ্যা। 53-এর পরে আছে 59। 59-এর পরে আমরা কি লিখতে পারি, 61 লিখতে পারি। 61, তারপরে 67, তারপরে 71। এই যে 1 থেকে 72 পর্যন্ত যে মৌলিক সংখ্যা লিখতে বলছে, তাহলে আমরা কি পেলাম, এখানে 71 পর্যন্ত মৌলিক সংখ্যা পেলাম। তাহলে আমরা কয়টি মৌলিক সংখ্যা পেলাম, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। আমরা 1 থেকে 72 পর্যন্ত 21টি মৌলিক সংখ্যা পেলাম। আমাদের অঙ্কের যে প্রথম যে পাঠটুকু রয়েছে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করো, আমাদের এটা কমপ্লিট। আমাদের 1 নাম্বারটি কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদের দ্বিতীয় প্রশ্নটি কি রয়েছে, 8 ও 12 সংখ্যা দুইটি সাধারণ ভাজক নির্ণয় করো। 8 ও 12 সাধারণ ভাজক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি কোনো কিছু সাধারণ ভাজক নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে, চলো এই অংশটুকু আমরা করার চেষ্টা করি। 8 ও 12,
এইটার সাধারণ ভাজক নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা ইতিমধ্যে গসাগু সম্বন্ধে আলোচনা করেছি এবং গসাগু নিয়ে আমরা বিভিন্ন বিষয়ে পড়াশোনাও করেছি। তাহলে ৮ ও ১২ দুটি সাধারণ ভাজক নির্ণয় করতে হলে ৮ ও ১২ গসাগু নির্ণয় করতে হবে। ৮ ও ১২ সাধারণ ভাজক নির্ণয়ে গসাগু করে পাই। এখন গসাগু তো আমরা বিভিন্নভাবে শিখেছি। একটা হচ্ছে গিয়ে আমরা লসাগুর মাধ্যমে করতে পারি। লসাগু বলতে হচ্ছে কি আমরা যদি মৌলিক সংখ্যা মৌলিক গুণনীয়কের মাধ্যমে করতে পারি, আর একটি হচ্ছে গিয়ে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারি। আমরা দুটি পদ্ধতি করব, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা চেষ্টা করবে সেটাই অ্যাসাইনমেন্টে করার জন্য। তাহলে দুটি পদ্ধতির মধ্যে একটি হচ্ছে প্রথম পদ্ধতি কি আছে? ৮কে যদি আমরা মৌলিক গুণনীয়ক নির্ণয় করি তাহলে ৮কে কী করা যায়? ২ গুণ ২, ২ দোকানে ৪, ৪ দোকানে ৮। আর এখানে ১২কে কী করা যায়? ২ দোকানে ৪, ২ দোকানে ৪, ৩ ৪ ১২। এখন আমরা গসাগু কি জানি? ৮ ও ১২ গসাগু হচ্ছে কত? এখানে কি দেখতেছি? এইখানে ২ আছে, এখানে ২ আছে, এখানে ২ আছে, এখানে ২ আছে। তার মানে কি এই যে ২ এবং এই যে ২ এইটুক হচ্ছে কমন। আমরা জানি কি গসাগু হচ্ছে গিয়ে শুধুমাত্র কমন যেগুলো থাকবে, মানে দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা যাই হোক না কেন, যে সংখ্যাগুলো নির্দিষ্টভাবে থাকবে সেগুলোই হচ্ছে গসাগু। আর কমন এবং আনকমন সব থাকবে সেটা হচ্ছে লসাগু। তো এখানে ৮-এর ভিতরে ২ গুণ ২ মানে ৪ রয়েছে, আবার ১২-এর ভিতরে ২ গুণ ২ ৪ রয়েছে। তাহলে এখানে গসাগু হচ্ছে ২ গুণ ২ ৪। এখানে দুটি সাধারণ ভাজক নির্ণয় করো। সুতরাং ৮ ও ১২ এর সাধারণ ভাজক ৪, অর্থাৎ উত্তর হচ্ছে ৪। আমরা যদি দ্বিতীয় পদ্ধতিতে করি, দ্বিতীয় পদ্ধতিতে যদি করি তাহলে ৮কে ১২ দ্বারা যদি আমরা গসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে ১, ৮ একে ৮, ১২ থেকে ৮ বাদ দিলে হচ্ছে ৪। আবার কি করতে হবে? এই ৮কে এখানে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে ভাজক। তো সাধারণ ভাজক নির্ণয় করতে বলছে। তো ৮ আর ১২ সাধারণ ভাজক নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি? প্রথমে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যাটি দ্বারা ভাগ করতে হচ্ছে। তাহলে এখানে কত হলো? ৮ একে ৮, ১২ থেকে ৮ বাদ দিলে ৪। এখন এই যে ভাজক যেটা ছিল এখানে এটা চলে আসবে ভাজ্য হিসাবে। তাহলে কি হলো? ৪ দোকানে ৮, এখানে শেষে কি বের হয়েছে? ৪। সুতরাং ৮ ও ১২ এর সাধারণ ভাজক ৪। আমাদের দ্বিতীয় যে অনুশীলনীটি ছিল, দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অংশটুকু আমরা কি করে ফেললাম। তাহলে এটার উত্তর হচ্ছে ৪। তাহলে আমরা কি পেলাম? এটাও শেষ। ৮ ও ১২ দুটি সাধারণ ভাজক নির্ণয় করা, যেটা আমরা অলরেডি করে ফেললাম। এবারে ৩ নাম্বারটি কি রয়েছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা ৩টির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। অর্থাৎ এই যে মৌলিক গুণনীয়ক, চলো এইটুকু অংশ আমরা পরবর্তী স্লাইডে দেখি। কি রয়েছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা ৩টির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তো এখানে এখানে ৩টি বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। এটা করার আগে আমাদের দেখতে হবে যে সংখ্যা ৩টি কি ছিল। সংখ্যা ৩টি ছিল ২৮, ৪৮ ও ৭২। তাহলে চলো আমরা একটু করি। সংখ্যা ৩টি ছিল ২৮, ৪৮
এবং 72 কিসের মাধ্যমে করতে বলছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে হবে। তাহলে 28কে যদি আমরা মৌলিক গুণনীয়কে পরিণত করি তাহলে এখানে কি লিখতে পারি? 28কে আমরা কি করতে পারি? যদি আমরা এখানে একটু রাফ করি তাহলে কি লিখতে পারি? 2 14 আবার 2 7, তার মানে কি 2 গুণ 2 গুণ 7। তারপর কি রয়েছে? তারপর রয়েছে 48কে আবার যদি আমরা একটু রাফ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে 2 24 2 12 2 6 2 3, তার মানে 1 2 3 4, চারটা 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 তারপরে গুণ 3, তার মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 3 16 48। তারপরে কত রয়েছে এখানে? 72। তো 72কে যদি আমরা একটু রাফ করি 2 36 2 18 2 9 গুণ 3 গুণ 3, তার মানে 1 2 3 তিনটা 2 গুণ 3 গুণ 3, 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 8 24 3 24 72। তাহলে এখানে যদি আমরা, প্রশ্নটি কি ছিল? মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলছে, এর মানে হচ্ছে আমাদেরকে গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা যদি এখানে যদি একটু দেখি যে এই যে 28 এখানে কি আছে? 2 আছে, এখানেও 2 আছে। তাহলে 48 কি আছে? এখানেও 2 আছে, এখানেও 2 আছে। 72 কি আছে? এখানে 2 আছে, এখানে 2 আছে। এরপরে কিন্তু আমরা কি দেখতেছি? 7 কিন্তু এখানে নেই, আবার এখানেও নেই। এর মানে কি শুধু কমন বা যে সংখ্যাটি তিনটি সংখ্যার মধ্যে আছে বা সবকটির ভিতরেই রয়েছে সেটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে 28 48 ও 72-এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 ও 2। 28 48 ও 72 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 2, 2। সুতরাং 28 48 ও 72 এর সাধারণ গুণনীয়ক সংখ্যা হচ্ছে 2 গুণ 2 মানে 4, অর্থাৎ এর উত্তর হচ্ছে 4। আমরা কি গ নাম্বারটাও করে ফেললাম। আসলে কিন্তু খুবই সহজ। আমরা যদি ভিডিওটা ঠিক মতন দেখি তাহলে আসলে কিন্তু খুব একটা কঠিন মনে হবে না। আমরা চেষ্টা করব কপি পেস্ট না করার জন্য। আমরা এটাকে শেয়ার করব, বা যাদের সাথে শেয়ার করব তাদেরকে আমরা নিশ্চয়ই বলবো যে তোমরা হুবহু এটা দেখে করবা না, তোমরা কি করবা? নিজের মতন করে করবা, নিজের ভাষায় করবা। তাহলে হবে কি, 1 নম্বর হচ্ছে গিয়ে অন্যর থেকে আলাদা হলে মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। 2 নম্বর হচ্ছে কি কপি পেস্টের ভয় থাকবে না। তাহলে ধরো ঘ নাম্বারটা আমরা করি। ঘ নাম্বারটা কি রয়েছে? ঘ নাম্বারটাতে রয়েছে ইউক্লিডীয় প্রক্রিয়ার সংখ্যা 3টির ন্যূনতম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। কিসের মাধ্যমে? ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে সাধারণ গুণিতক নির্ণয় করতে বলছে। একটা ছিল কি গুণনীয়ক, আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক, আর এখানে বলতেছে কি গুণিতক নির্ণয় করতে বলছে, তাও কিসের মাধ্যমে? ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে। তাহলে চলো পরবর্তী অংশটুকু আমরা করি। তো এখানে একই জিনিস আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে 3টি ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করতে বলছে। তাহলে সংখ্যাগুলো কি ছিল? সংখ্যাগুলো ছিল 28 48 আর 72। এখন ইউক্লিডীয় পদ্ধতি দিয়ে কি আমরা জানি? আমরা তো এতক্ষণ একটু আগে করেছি মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। তো এটা করতে হবে হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমে। এখানে
সাধারণ গুণিতক বের করতে বলছে, তার মানে এটাকে আমাদের লসাগু করতে হবে। লসাগুটা কিসের মাধ্যমে করতে হবে? ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা কি লিখি? ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতক হচ্ছে, আমরা যদি এটাকে লিখি এরকম 28, 48, 72। এটা কি পদ্ধতিতে আমরা করছি? ইউক্লিডীয় পদ্ধতিতে করছি। তো 28কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসতেছে 14, 48কে 2 দ্বারা ভাগ করলে 24, 72কে আসতেছে 36। এই ভাগগুলো কিন্তু খুব সাবধানে করতে হবে, প্রয়োজনে তোমরা রাফে করে নেবা যাতে ছোটোখাটো ভুলও না থাকে। 7, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 18। তো ন্যূনতম দুটি সংখ্যার মধ্যে যদি ভাগ যায় বা বিভাজ্য হয় তাহলে আমরা পরবর্তী লাইনগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো এখানে কিন্তু 12 এবং 18 এই দুটোর ভিতরেই কিন্তু 2 দ্বারা ভাগ যাচ্ছে। 7 যেমন আছে তেমন, 6 দোকানে 12, 9 দোকানে 18। এখানে আবার আমরা কি করতে পারি? 6 এবং 7 এর মধ্যে কিন্তু আমরা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা পাচ্ছি না। 6 আর 9 এর ভিতরে পাচ্ছি, সেটা হচ্ছে 3। তো 7 যেমন আছে তেমন, 3 দোকানে 6 আর 3 3 9, আর হবে না, এর মানে এই পর্যন্তই থাকতে হবে। তাহলে ন্যূনতম সাধারণ গুণিতক হচ্ছে সাধারণ গুণিতক হচ্ছে কি 1 2 3 4, 4টা 2, 4টা 2। তারপরে কি আছে? 3 গুণ 3, 3 গুণ 3, এবং সবার শেষে রয়েছে 7। যাতে ভুল না হয় আবার একটু কাউন্ট করি। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখন এটাকে যদি আমরা গুণ করি, তোমরা অবশ্যই খুব সাবধানে গুণটা করবে যাতে কোনো ধরনের ভুল না হয়। তাহলে আমরা যদি গুণটা করি এইভাবে, যে প্রথমে কি রয়েছে? 1 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 3 16 48, 48 আবার গুণ হচ্ছে 3, কত? 144। 144কে আবার গুণ করতে হবে 7 দ্বারা, তার মানে 1008। অর্থাৎ ইউক্লিডীয় প্রক্রিয়ায় আমরা যদি 28, 48 এবং 72-এর সাধারণ গুণিতক নির্ণয় করি তাহলে এটার উত্তর হবে 1008। আমাদের কিন্তু ঘ নাম্বারটাও শেষ হয়ে গেল। আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছি। আমাদের এই যে সরকার থেকে দেওয়া যে অ্যাসাইনমেন্টটা রয়েছে সেটা আমরা আশা করি আজকে এটা ঠিক মতন আমরা ভিডিওটা দেখব। কোনো সমস্যা থাকলে আমাকে বিভিন্নভাবে তোমরা প্রশ্ন করতে পারো। আমার একটা পেজ রয়েছে, পেজটা হচ্ছে গিয়ে ইজিটেক 18, আর আমার একটা চ্যানেল রয়েছে, পেজটা হচ্ছে ফেসবুকে আবার একটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল, সেটাও হচ্ছে ইজিটেক 18। তোমরা নিজেরাও দেখো, অন্যদেরকে দেখার সহায়তা করো। অনেকেই রয়েছে যে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে না, তারা আশা করি আমার এই ভিডিওটি দেখে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারবে। চলো আমরা পরবর্তী পার্টটুকু কমপ্লিট করার চেষ্টা করি। পরের পার্টটুকুতে কি রয়েছে? পরের পার্টটুকুতে রয়েছে দেখাও যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় মানে কি? এখানে 28 ও 48 সংখ্যাদ্বয়ের গুণফল এদের লসাগু ও গসাগু গুণফলের সমান। তাহলে চলো অঙ্কটি আমরা করার চেষ্টা করি। আবারও সেই একই জিনিস, আমাদেরকে সংখ্যা দুটি নিতে হবে। প্রথম সংখ্যাটি হচ্ছে এখানে প্রথম সংখ্যা হচ্ছে কত? 28। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 48। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের গুণফল। তাহলে আমরা প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল কত হতে পারে? 28 গুণ 48 সমান সমান কত? আমরা যদি গুণটা করি তাহলে কত পাবো?
চলো আমরা গুণটা করি। 28 গুণ 48, তার মানে হচ্ছে গিয়ে 1344, 1344। এখন প্রশ্ন দ্বিতীয় পার্টে কি রয়েছে, এদের অর্থাৎ 28 ও 48 এদের যে লসাগু এবং গসাগু বের হবে, এর গুণফলের সমান হবে হচ্ছে গিয়ে 1344। তাহলে দেখি কি করা যায়। তাহলে 28 ও 48 এর লসাগু কত হতে পারে? আমরা 28 এবং 48 এর যদি লসাগু করি, আমরা যদি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগুটা করি, তাহলে কি দাঁড়াচ্ছে? 28, 48। একটু আগে কিন্তু আমরা ইউক্লিডীয় পদ্ধতি করেছি, এটা একটা সহজ পদ্ধতি। 28 করে 14, এখানে 24, 7 আর হচ্ছে কত? 12। তাহলে সুতরাং 28 ও 48 এর লসাগু আমরা কত লিখতে পারি? 2 গুণ 7 গুণ 12। তাহলে কত হবে? 2 গুণ 7 গুণ 12, তার মানে 336। 336 এটা কি বের হলো? 336 বের হলো 28 ও 48 এর লসাগু। এরপরে কি বের করতে হবে আমাদের? গসাগু। তোমরা অঙ্কটি কিন্তু নিচে নিচে করবা, আমি এখানে পাশে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। 28 ও 48 এর গসাগু, এটাকে আমরা কি ভাগের প্রক্রিয়ায় করব। 28 ভাগ 48, তাহলে কতবার যাচ্ছে? একবার 28। এখানে কত নামলো? 20। আবার কত লিখবো? 28 একবার। এখানে কত? 20। এখানে কত নামলো? 8। তারপরে কত? 20। 8 দোকানে 16, 4 8, 4 দোকানে 8, 0। এর মানে কি সর্বশেষ ভাজক হচ্ছে 4। তার মানে কি 28 ও 48 এর গসাগু হচ্ছে 4। তোমরা এখানে লিখবা 28 ও 48 এর গসাগু 4। এখন আমাদের কি করতে হবে? এদের লসাগু ও গসাগুর গুণফলের সমান। সুতরাং লসাগু গুণ গসাগু হচ্ছে কত? 336 গুণ 4। 336 গুণ 4 যদি আমরা লিখি, তাহলে কত পাবো? আমরা পাবো হচ্ছে গিয়ে 1344। এই যে আমরা এখানে এটা পেয়ে গেছি। তাহলে কি লিখতে পারি আমরা? তোমরা এটা কিন্তু নিচে লিখবা, আমি একটু উপরে লিখলাম যেহেতু এখানে জায়গার কম। আর যদি মুছে ফেলি তাহলে তোমাদের বোঝায় অসুবিধা হতে পারে। আমরা এখানে লিখতে পারি সুতরাং 28 ও 48 এর গুণফল এদের লসাগু ও গসাগু গুণফলের সমান। এটা কি প্রমাণিত। আশা করি শিক্ষার্থীবৃন্দরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আসলে অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন ছিল না, কিন্তু আমাদের কঠোর অনুশীলন করতে হবে যাতে পরবর্তী সময়ে আমরা এই অঙ্কগুলো বা পরবর্তী যে ধাপগুলো থাকবে আমরা খুব সহজে করতে পারি। আমরা কিন্তু এই অ্যাসাইনমেন্টটা করেই থেমে থাকবো না। আমাদের কিন্তু অ্যাসাইনমেন্টটা যখন শেষ করব, আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলো কিন্তু স্কুলের নিয়ম কানুন অনুযায়ী হোক বা বাসায় যেই থাকুক, অভিভাবকদেরও উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া। কারণ শুধুমাত্র এখানে যে 5টা যে নির্দেশনা দেওয়া আছে, এই 5টা নির্দেশনা দিলেই কিন্তু অঙ্কটা শেষ হবে না। আরও বিভিন্ন ধাপ
আগাতে হবে, অঙ্কগুলো শেষ করতে হবে। বইটা আমাদেরকে খুব দ্রুত শেষ করতে হবে, সামনে রমজান আসছে। আমাদের উচিত হবে হচ্ছে গিয়ে ধর্মীয় শিক্ষা যেমন লাভ করা, পাশাপাশি বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে, বিশেষ করে যে সাবজেক্টগুলো কম ধরা হয়, সমাজ, তারপরে ইসলাম শিক্ষা বা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যেসব শিক্ষা রয়েছে, আমরা চেষ্টা করব নিয়মিত বাসায় পড়াশোনা করা, কারণ একমাত্র পড়াশোনাই পারে সফলতা এনে দিতে। ইজিটেকের পক্ষ থেকে সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমার লেসন এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম।